হ্যালো গাইস, আমি দেবব্রত। তুমি কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তাহলে আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রে দশম অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি, তার একটা বিষয় নিয়ে। আজকে আমি দশম অধ্যায়ে যে টপিকটা বা বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন বা বিকাশ, ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট। এটা শোনার পরপরই আমাদের মনে কোশ্চিন আসতে পারে, স্ত্রী গ্যামেটোফাইটটা কি? ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু, প্রতিপাদক নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস এবং সাহায্যকারী নিউক্লিয়াসকে একত্রে গ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়ে থাকে। আর স্ত্রী রেণু হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই স্ত্রী গ্যামেটোফাইটের যে প্রথম কোষ স্ত্রী রেণু, এই কার্যকরী স্ত্রী রেণুটা বিভাজিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট গঠন করে। এই স্ত্রী গ্যামেটোফাইট আবার এমব্রিও, স্যাক বা ভ্রূণথলি নামে পরিচিত। ভ্রূণথলি তিন প্রকার, যথা মনোস্পোরিক, বায়োস্পোরিক, টেট্রাস্পোরিক। তাহলে মনোস্পোরিকটা কি? যেখানে একটি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। তাহলে বায়োস্পোরিক যেখানে দুইটি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। আর টেট্রাস্পোরিক যেখানে চারটি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে থাকে। তাহলে এবার শোনো, শতকরা 75টি উদ্ভিদে মনস্পরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়ে থাকে। তাহলে এখন আমরা ভ্রূণথলি গঠনের মনস্পরিক প্রক্রিয়া সম্পর্কে জানবো। চলো তাহলে আমরা চলে যাই। আশা করি চিত্রটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। আমি তোমাদের বোঝার জন্য এখানে চিত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখো, এইখান থেকে ধারাবাহিকভাবে শুরু হয়ে এই প্রক্রিয়ার মাধ্যমে আমি আমার স্ত্রী গ্যামেটোফাইটের পরিপূর্ণ বিকাশ সম্পর্কে জানতে পারবো। আশা করি চিত্রটা বুঝতে পারছো। এখানে দেখো, আমি স্ত্রী মাতৃকোষ এঁকেছি, তারপরে মায়োসিস লিখেছি চারটা। এখানে দেখো, এখানে আমি চারটা স্ত্রী রেণু কোষ লিখেছি। তারপরে এখানে কর্মক্ষম স্ত্রী রেণু লিখেছি। এখানে এই প্রক্রিয়াগুলো কেন হয়েছে, এগুলো কিভাবে হলো? তাহলে এটা জানতে গেলে আমার স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন বিকাশ প্রক্রিয়াটা জানতে হবে। তাহলে চলো আমরা চলে যাই। এই দেখো, হ্যাপ্লয়েড মাতৃকোষটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটা নিউক্লিয়াসে তৈরি করে। এই চারটা নিউক্লিয়াসের মধ্যে উপরের তিনটি নিউক্লিয়াস কর্মহীন অর্থাৎ নষ্ট হয়ে যায় এবং নিচের নিউক্লিয়াস কর্মক্ষম থাকে। আর দেখো, এই যে তিনটা নষ্ট হয়ে গেছে আর নিচেরটা কর্মক্ষম রয়েছে বা কর্মক্ষম স্ত্রী রেণু। এই কর্মক্ষম স্ত্রী রেণুটা আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। দেখো, একটা নিউক্লিয়াস, এটা আরেকটা নিউক্লিয়াস। এই দুইটা নিউক্লিয়াস আবার দুই মেরুর মুখোমুখি অবস্থান করে। এটা একটা মেরুতে আর এই এক নিউক্লিয়াস আরেকটা মেরুতে। এই দুইটা নিউক্লিয়াস পরপর বিভাজিত হয়ে আর দুইটা নিউক্লিয়াস গঠন করে। দেখো, এখানে দুইটা নিউক্লিয়াস আর এখানে দুইটা নিউক্লিয়াস, তাহলে চারটা নিউক্লিয়াস গঠিত হলো। এভাবেই গঠন প্রক্রিয়া চলতে থাকে। আর এই প্রত্যেকটা নিউক্লিয়াস স্বল্প পরিমাণ সাইটোপ্লাজম এবং হালকা প্রাচীর দ্বারা আবৃত থাকে। ইতিমধ্যে স্ত্রী রেণুর একটি মেরু, এই দেখো, ইতিমধ্যে আমরা স্ত্রী মেরুর একটি রেণু ও দুই মেরুযুক্ত থলির ন্যায় অঙ্গে পরিণত হয়েছে, যার প্রতিটি মেরুতে চারটে, দেখো এখানে চারটা রয়েছে, এখানে চারটা, চারটা করে মোট 8টা নিউক্লিয়াস অবস্থান করে। এই অবস্থায় এই যে অবস্থা রয়েছে, এই অবস্থায় যদি প্রতি মেরু থেকে একটি করে নিউক্লিয়াস চলে আসে বা নিয়ে যে মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়ে যায়, তাহলে এই যে মিলিত হলো, এই মিলিত হওয়াটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস বলতে পারি। তাহলে দেখো, এই যে এখানে চারটা ছিল, চারটা থেকে একটা করে এসেছে, এরা দুইটা মিলিত হয়ে গিয়েছে। এই মিলিত হওয়াটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস বলতে পারি। তারপরে কি হলো? তারপরে ভ্রূণথলির যে মেরু, এই যে ভ্রূণথলির যে মেরুটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, সে মেরুর তিনটা নিউক্লিয়াস, একটা দুইটা তিনটা, এই তিনটা নিউক্লিয়াসকে আমরা এগ অপারেটাস বা ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র বলতে পারি। এই তিনটাকে, এই ডিম্বাণুর মাঝখানে দেখো, এই যে ডিম্বাণু রয়েছে এর মাঝের অর্থাৎ মাঝখানের নিউক্লিয়াসটি বড় থাকে, একে আমরা এগ ওভাম বা উস্পিয়ার বলে থাকি। বাংলায় একে আমরা ডিম্বাণু বলি। বাংলায় এই মাঝখানটাকে আমরা কি বলি? ডিম্বাণু। ডিম্বাণুর দুই পাশে দেখো, ডিম্বাণুর দুই পাশে আবার দুইটা নিউক্লিয়াস রয়েছে। এই দুইটা নিউক্লিয়াসকে সাহায্যকারী নিউক্লিয়াস বা সাহায্যকারী কোষ বা সিনারসিড আমরা বলতে পারি। আর ভ্রূণথলির যে মেরু ডিম্বক মূলের দিকে থাকে, সে মেরু তিনটি নিউক্লিয়াসকে আমরা প্রতিপাদক নিউক্লিয়াস বা প্রতিপাদক কোষ বলতে পারি।
আশা করি পুরা ধারাটা তোমরা বুঝতে পেরেছো যে এক বাই স্টেপে এসে 8 নম্বরে কি ঘটলো। এইভাবেই আমরা স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন বিকাশ সম্পর্কে জানতে পারলাম। আশা করি আমাদের ধারণাটা আজকে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের বুঝে থাকো তাহলে আমি সত্যি গ্রেটফুল যে তোমাদেরকে কিছু হলেও আইডিয়া দিতে পেরেছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।